তাহলে আমরা 12 ধারাতে 4টা জিনিস পাই এবং সেই 4টা গ্রাউন্ডে চুক্তিকে বলবৎ করার আদেশ আদালত দিতে পারে। সেই 4টা গ্রাউন্ডেই আবার আদালত পারপেচুয়াল ইনজাংশন দিতে পারে। মানে টোটাল হচ্ছে 5টা গ্রাউন্ড, 4টা গ্রাউন্ড হচ্ছে মিলে যাচ্ছে। তাহলে ওখানে কিভাবে আপনার হচ্ছে আপনার এই গ্রাউন্ড গুলোকে ব্যাখ্যা করছে। যেমন হচ্ছে আদালত দেখতেছে আপনি যখন পারপেচুয়াল ইনজাংশনে আপনি যখন স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করলেন, তখন আদালত দেখতেছে আমি যদি স্থায়ী নিষেধাজ্ঞা না দেই, তাহলে এখানে যে পরিমাণ ক্ষতি হতে পারে সে ক্ষতিপূরণ অপরপক্ষ পাবে না, পাওয়া সম্ভব না। সেই ক্ষতিপূরণের পরিমাণ নির্ণয় করা যাবে না, বা ক্ষতিপূরণ যদি দিতেও চায় সেটা বাদীর জন্য পর্যাপ্ত পরিমাণে হবে না। অর্থাৎ তার সাথে এটা ভালো এখানে যেন ক্ষতি কোনরূপ ক্ষতি বাদীর জন্য না হয়। আমি আপনার সাথে চুক্তিবদ্ধ, আমি আদালতের কাছে বলতেছি, আদালত আপনি এখানে এই চুক্তিটাকে মানে আপনি এখানে তারা বলে দেন যে সেজন্য চুক্তি থেকে সরে না যেতে পারে। চুক্তিকে পালন করার কথা বলতেছে না। পালন করা আর সরে না যাওয়া দুইটা কথা কিন্তু আলাদা। পালন করা আসতেছে 12 ধারার অধীন, চুক্তি অনুযায়ী কাজ করা, চুক্তি অনুযায়ী কাজ পালন করা আসতেছে 12 ধারার অধীন। আর 54 ধারায় বলতেছে সরে না যাওয়া। 54 ধারায় বলতেছে সরে না যাওয়া। সরে না যাওয়া কোথা থেকে? চুক্তি থেকে। সেটা যে কোনো কিছু হতে পারে, জাস্ট আমরা চুক্তি দিয়ে দেখতেছি, আদালত দেখতেছি বাদী যে আবেদনটা জানাইছে বিবাদী যেন চুক্তি থেকে সরে না যায়। বিবাদী যদি সত্যি সত্যি চুক্তি থেকে সরে যায়, বিবাদী যদি সত্যি সত্যি চুক্তি থেকে সরে যায়, তাহলে যেই পরিমাণ লস বাদীর হবে কোনোভাবেই বাদীকে এই লস পোষানো যাবে না। আদালত এটা চিন্তা করে আদালত কি করবে? আদালত বিবাদীকে একেবারে পার্মানেন্টলি একবারে মানে স্টাক করে রাখবে, আটকে রাখবে যে আপনি এই চুক্তি থেকে কখনো সরে যাবেন না। দ্যাট মিনস ইনডিরেক্টলি বলতেছে আরে বেটা চুক্তি অনুযায়ী কাজ কিন্তু করতে হবে। সেক্ষেত্রে 54 ধারার অধীন কিন্তু বলতে পারবেন আপনি কাজ করবেন, এটা বলতে পারবে না।
জাস্ট বলতেছে আপনি এই কাজটা থেকে বিরত থাকবেন না, কোনোদিন বিরত থাকবেন না, কোনোদিন বিরত থাকবেন। আচ্ছা কোনোদিন বলছে কি বলেন তো? কোনোদিন বলতে আমি একটা মেয়ের সাথে রিলেশন করি, ভাই ময়মনসিংহ মেয়েদের সাথে কথা বললেন না কেউ। আচ্ছা আমি ইন্টারে পড়ি, হ্যাঁ ইন্টার ঢাকার সিটি কলেজে পড়ি। এরা হচ্ছে মানে সবাই তার একরকম না, মানে এত মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনার কাছে সবকিছু নিবে, নেওয়ার শেষ লাত্তি মারবে। আচ্ছা তো আমার সাথে এটা ঘটছে। তো বিষয়টা তো এরকম হইতো যে আপনার আপনার ধরেন আমি আপনাকে, আপনি হচ্ছেন মেয়ে, আমি আপনাকে কথা দিলাম যে আমি আপনাকে বিয়ে করব, মোটামুটি একটা চুক্তির মতো ধরেন, মানে ফর্মালিটিস মেনটেন করে আমরা দুইজন দুজনের জায়গায় কমিটমেন্টে আসলাম, একটা চুক্তিতে আসলাম। তো এখন মেয়েটা আদালতে গেল, মেয়েটা আদালতে গিয়ে বলতেছে এদিক দিয়ে আমার সাথে ওর ঝগড়াও হয় না, মেয়েটা আদালতে গিয়ে বলতেছে সে যেন কমিটমেন্ট থেকে সরে যেতে না পারে, এই নিষেধাজ্ঞাটা দেন। এখন পারপিচুয়াল ইনজাংশন বলতে কি আপনার একেবারে লাইফ টাইম, মৃত্যুর আগ পর্যন্ত বুঝাচ্ছে না, এটা টাইমটা কতটুকু দেখেন। টাইমটা হচ্ছে সে যেন এই চুক্তি থেকে সরে যাইতে না পারে, মানে আমার 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 চুক্তিটা কি ছিল, তাকে বিয়ে করব, এটার স্থায়িত্ব বা স্থায়ী যে নিষেধাজ্ঞা, এটা বলবৎ কতদিন পর্যন্ত থাকবে বলেন তো? আপ টু ম্যারিজ, বিয়ে করো শেষ, এই এই স্থায়ী নিষেধাজ্ঞা শেষ, বলা হচ্ছে স্থায়ী, তার মানে নট ফর লাইফ টাইম। লাইফ টাইম ফর হোয়াট? এখানে আমার যেটা ফুলফিলমেন্ট করা দরকার, সম্পূর্ণ করা দরকার, সেটা তো হয়ে যাচ্ছে, ঠিক না? মানে ওই কাজটা না হওয়া পর্যন্ত, যদি পারপেচুয়াল ইনজাংশন হয় আর কি, যদি পারপেচুয়াল ইনজাংশন হয় সেই ক্ষেত্রে। আচ্ছা এবার আমরা আসি, তাহলে 12 ধারার 4টা পয়েন্ট, 12 ধারার 4টা পয়েন্টে একটা ছিল হচ্ছে একটা ছিল হচ্ছে ট্রাস্ট, একটা ছিল হচ্ছে ট্রাস্ট মানে বিশ্বাস করে রাখা, আমরা দেখছিলাম না, আমি আপনার কাছে বিশ্বাস করে কোনো কিছুর বিনিময়ে আমি আপনাকে মাসে মাসে এই কয় টাকা করে দিব, আমি বললাম যে আপনি আমার এই বিল্ডিংটা দেখাশোনা করেন, এই বিল্ডিংটা আপনি হেফাজতে রাখেন, তার মানে আপনি হচ্ছেন আমার ট্রাস্টি, আমি হচ্ছি ওনার, আমি ট্রাস্ট করে রাখছি, এখন ওই প্রপার্টিটা হয়ে গেছে ট্রাস্টেড প্রপার্টি টু ইউ, ট্রাস্টের কাছে। ওকে, এদিক দিয়া ট্রাস্টের সাথে আমার ঝগড়াঝাটি কিছু না, আমি আদালত থেকে বলতেছি বা ঝগড়াঝাটি যেটাই হোক, আমি আদালত থেকে বলতেছি আদালত সে যেন, আচ্ছা আপনি কি ট্রাস্ট করবেন লাইফ টাইম? হ্যাঁ লাইফ টাইম ট্রাস্ট আছে। তো যদি এরকম হয় যে আপনি 10 বছরের জন্য তার কাছে ট্রাস্ট করে রাখছেন, আপনি আপনি তাহলে সিঙ্গাপুরে গেছেন, তো এটা যে কোনো সম্পত্তি হতে পারে, তা আপনি রেখে সিঙ্গাপুরে গেছেন। কেউ কেউ আবার ছেলেরা মনে মনে বলতেছে যে আমার আচ্ছা যাই হোক, এটা কিন্তু বউ ট্রাস্ট না, এটা হচ্ছে সম্পত্তি ট্রাস্ট, মানে বউকে ট্রাস্ট করে অন্যের কাছে রাখা না কিন্তু। আচ্ছা তো এই যে সম্পত্তি ট্রাস্ট করে আপনি রাখছেন, রেখে আপনি সিঙ্গাপুরে গেছেন, এখন যেটা হলো আপনি আদালতে গেলেন,
আদালতে কে বলতেছেন, স্যার দিস প্রপার্টি ইজ ট্রাস্টেড টু মিস্টার রহিম, তাকে আপনি পারপেচুয়ালি ইনজাংশন দিয়ে দেন, সেজন্য ট্রাস্ট প্রপার্টির কোনরূপ ক্ষতি না করতে পারে, সেজন্য এই ট্রাস্ট প্রপার্টির কোনরূপ ক্ষতি না করতে পারে। তাহলে ক্ষতি না করার প্রসঙ্গটা কতদিন পর্যন্ত থাকবে বলেন তো? আপনার ওই মেয়াদ পর্যন্ত, 10 বছর। এই মেয়াদটা হচ্ছে স্থায়ী, এটাকে বলছে লাইফ টাইম, এটাকেই বলছে আজীবন। তাহলে যখন হচ্ছে একটা সম্পত্তি ট্রাস্টের অধীন হবে, তখন ওই ট্রাস্টের জন্য ট্রাস্ট প্রপার্টির কোনরূপ ক্ষতি না করতে পারে, অর্থাৎ ট্রাস্ট প্রপার্টি যেরকম ছিল সেরকমই, অর্থাৎ ট্রাস্টে যে রুলস আছে, ওনার এবং ট্রাস্টের সাথে যে ধরনের ডকুমেন্ট হয়েছে, যে ধরনের কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট হয়েছে, যে ধরনের কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট হয়েছে, সেটা অনুসারে ট্রাস্টের জন্য সবকিছু দেখভাল করে রাখে, অর্থাৎ সে তার জন্য যে নির্ধারিত নিয়ম সেটা সে পালন করবে, রাইট? তো এই প্রেক্ষাপটে আদালত পারপেচুয়াল ইনজাংশন গ্রান্ট করতে পারে, পারপেচুয়াল ইনজাংশন মঞ্জুর করতে পারে। তো এখানে তাহলে পারপেচুয়াল ইনজাংশন গ্রান্ট করার 5টা পয়েন্ট, 4টা পয়েন্ট 12 ধারার সাথে মিলে যায়। 12 ধারা যে 4টা পয়েন্ট আছে, সে 4টা পয়েন্ট প্লাস আরেকটা 5 নাম্বার পয়েন্ট হচ্ছে টু প্রিভেন্ট, প্রতিরোধ করার জন্য, নিবারণ করার জন্য, জুডিশিয়াল মাল্টিপ্লিসিটি, টু প্রিভেন্ট জুডিশিয়াল মাল্টিপ্লিসিটি। জুডিশিয়াল তো বুঝি বিচারিক, মাল্টিপ্লিসিটি হচ্ছে পুনরাবৃত্তি, বারবার বারবার বারবার। ধরেন আমি আপনার সাথে কোনো একটা ব্যাপারে চুক্তিবদ্ধ, বা আমি আপনার সাথে কোনো একটা কাজ করি, আমি আপনার সাথে কোনো একটা কাজ করি, স্বাভাবিক একটা রেগুলার কাজ করি, দুজনের চুক্তি, মানে দুজন দুজনের নিয়ম কানুন মেনটেন করে, মানে এগ্রিমেন্টের আলোকে। এক পক্ষ আদালতে গেল, এক পক্ষে আদালতে গিয়ে বলতেছে, স্যার আমরা কিন্তু এরকম একটা কাজ করতেছি, তো এই কাজের মাঝখানে যদি আবার বারবার মামলা মোকদ্দমা হয়, বা বারবার যদি কোর্টমুখী হতে হয়, তাহলে আমাদের যে মেন পারপাস এই কাজের, সেটা আর হচ্ছে না, সেটা আর হবে না। এই কারণে আমি আপনার কাছে পারপেচুয়াল ইনজাংশন চাই, স্থায়ী নিষেধাজ্ঞা চাই, যেন অপর পক্ষ এই কাজগুলো থেকে বিরত থাকে। কেন? উদ্দেশ্যটা হচ্ছে বিচারিক ঝইঝামেলা থেকে মুক্ত থাকা। মাথায় কিন্তু আছে যে কাজের জন্য তারা চুক্তিবদ্ধ হচ্ছে, সেই কাজটাকে ফুলফিল করতে গিয়ে যদি দেখা যায় যে এখানে টুকিটাকি, এখানে টুকিটাকি অনেক ছোটখাট, যেমন এরকম হয় না যে কিছু হয়েছে দৌড়ে এসে কোর্টে চলে গেছে, কিছু হয়েছে দৌড়ে এসে কোর্টে চলে গেছে। তো এরকম যদি একটা সম্ভাবনা থাকে, এরকম যদি একটা কমপ্লেক্সিটির একটা ব্যাপার যদি থাকে বা নাও থাকে, পূর্ব থেকেই যেন এই জুডিশিয়াল কমপ্লেক্সিটি বা বিচারিক যে পুনরাবৃত্তি বা বহুত্ব ঝামেলা, এগুলা নিবারণের জন্য
যখন আমি আদালতের কাছে স্থায়ী নিষেধাজ্ঞা চাবো, আদালত স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। তাহলে আমরা সেকশন 54-এ 5টা গ্রাউন্ড পাই, এই 5টা গ্রাউন্ডে পারপিচুয়াল ইনজাংশন গ্রান্ট হতে পারে। এখন আমরা প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে আপনার প্রথম প্রশ্ন, ডিরেক্ট প্রশ্ন, স্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে? স্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে? মানে পারপেচুয়াল ইনজাংশন কাকে বলে? পারপেচুয়াল ইনজাংশন কোন কোন ক্ষেত্রে মঞ্জুর হতে পারে? স্থায়ী নিষেধাজ্ঞা কোন কোন ক্ষেত্রে মঞ্জুর হতে পারে? স্থায়ী নিষেধাজ্ঞা কোন কোন ক্ষেত্রে মঞ্জুর হতে পারে? দুই নম্বর প্রশ্ন, স্থায়ী নিষেধাজ্ঞা দাদা, হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাওয়া যাবে ভালোভাবে? এই প্রশ্নগুলোর উত্তর কোথা থেকে, মানে বিস্তারিত কোথা থেকে পড়বো? ব্রড প্রশ্নগুলা কি আপু? এই প্রশ্নগুলা কোথা থেকে ভালোভাবে পড়বো, মানে বড় প্রশ্নগুলা? হ্যাঁ, দাদা নোট বানাইতেছে। জি, নোট বানাচ্ছি, সমস্যা নাই। কোন বই থেকে? ওকে, তারপরে হচ্ছে যে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করার ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা রয়েছে। স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করার ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা রয়েছে। ব্যাখ্যা করুন। এই প্রশ্নটার উত্তর কেউ দিতে পারবেন? যেখানে আসলে কি জানতে চাওয়া হয়েছে বা কিভাবে উত্তরটা হতে পারে? স্যার, কখন নিষেধাজ্ঞা দিতে পারে বা কখন দিতে পারে না এটা বোঝানো হয়েছে। তাহলে তাহলে সীমাবদ্ধতাটাকে কিভাবে ব্যাখ্যা করব? স্যার, কখন দিতে পারে নিষেধাজ্ঞা, স্থায়ী নিষেধাজ্ঞা, আর কখন দিতে পারে না এটা বোঝানো হয়েছে সীমাবদ্ধতা। কখন দিতে পারে, কখন দিতে পারে না, তার মানে হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে হলে আদালত দেখবে 54 ধারায় যে 5টি পয়েন্ট বলা হয়েছে সেই 5টি পয়েন্টের কোনো একটা গ্রাউন্ড আছে কিনা, কোনো একটা গ্রাউন্ড আছে কিনা। এখন আদালতের কাছে হচ্ছে পারপেচুয়াল ইনজাংশন চাইলো, আদালত কি সাথে সাথে গ্রান্ট করে দিবে? না, আদালত সাথে সাথে গ্রান্ট করে দিবে না। আচ্ছা, আমরা বলি যে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হচ্ছে আদালতের ডিসক্রিশনারি পাওয়ার। তাহলে আদালতের বিবেচনামূলক ক্ষমতা, তাইলে তো ভাই আদালতের বিবেচনামূলক ক্ষমতা যেহেতু বলছে, আমি একটা যে কোনো গ্রাউন্ডে যদি স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানাই,
তাহলে আদালত তার ডিসক্রিশনারি পাওয়ার বলে কেন স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে না? ডিসক্রিশনারি পাওয়ারের তো আর কোনো লিমিটেশন নাই। ডিসক্রিশনারি পাওয়ার তো যা খুশি তা করবে নাকি? ডিসক্রিশনারি পাওয়ার তো যা খুশি তা করবে। তাহলে এই 5টা গ্রাউন্ডের যে কোনো একটা গ্রাউন্ডে কেন লাগবে? আমরা দেখলাম, আচ্ছা একটু একটু লেখেন তো যে ডিসক্রিশনারি পাওয়ার ইজ লিমিটেড, যে আদালতের বিবেচনামূলক ক্ষমতার সীমাবদ্ধতা। আদালতের বিবেচনামূলক ক্ষমতার সীমাবদ্ধতা। আপু আপনি হচ্ছেন পাপি আপু, আপনি হচ্ছেন খুব ভালো করে লেকচার টেকচার শুনেন, আপনারা দিয়ে একদিন লেকচার দেওয়াবো। আচ্ছা আমাকে আদালতের, বলতেছেন দাদা? হ্যাঁ আদালতের ঠিক আছে, ওকে। আদালতের বিবেচনামূলক ক্ষমতার সীমাবদ্ধতা, এটা বলছে ধারা 22-এ। ধারা 22-এ আচ্ছা আমরা বিবেচনামূলক ক্ষমতা বলতে কি বুঝি? বিবেচনামূলক ক্ষমতা বলতে স্ব ইচ্ছা, নিজের ইচ্ছে যা খুশি তা করবে, বিষয়টা এরকম না? তো 22 আইসা আদালতকে আবার বন্দি করে দিছে। আদালতকে বন্দি করে দিছে। আমাদের প্রেসিডেন্ট অনেক ক্ষমতা ভোগ করে। আমাদের সংবিধানের 51 অনুচ্ছেদে আছে যে প্রেসিডেন্টের নামে কোনো কোর্টে, কোনো আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। শাস্তি তো পরের বিষয়, কোনো অভিযোগই হবে না, কোনো মামলাই হবে না। কিন্তু a president's power is limited under that constitution. এই একই কনস্টিটিউশন আবার প্রেসিডেন্টের ক্ষমতাকে ছোট করে দেওয়া হয়েছে। ছোট্ট একটা উদাহরণ না, মানে আইনের কথা। আর্টিকেল 80-তে বলছে, আচ্ছা সংসদ আইন পাস হয় না, তো এই পার্লামেন্ট মেম্বাররা যেটা পাশ করবে, মানে জাতীয় সংসদে হাউস অফ নেশনে, এই পার্লামেন্টে যেটা পাশ হবে আইনটা, ধরো না নারী ও শিশু নির্যাতন একটা আইন বানাবে, বা কম্পিউটার আইন বানাবে, যে কোনো একটা আইন বানালো আর কি, তো এটা সংসদে পাশ হলো মানে আইন হয়ে গেল। এখন এই কাগজটা, এই আইনটা রাষ্ট্রপতির টেবিলে নিয়ে রাখবে। রাষ্ট্রপতির টেবিলে রাখবে মানে কি, উইদাউট দ্য সিগনেচার অফ দ্য প্রেসিডেন্ট an act can't be made under the constitution. আমাদের সংবিধানের আলোকে প্রেসিডেন্টের সিগনেচার ছাড়া আইন হয় না। এই যেমন আমরা যে আইন পড়তেছি এই মুহূর্তে, স্পেসিফিক এগুলো তো ব্রিটিশ ল, স্পেসিফিক রিলিফ, এগুলো তো আমাদের দেশের ল হইতো। যদি আমাদের জাতীয় সংসদ বানাতো তাহলে প্রেক্ষাপটটা কি হইতো? প্রথমত এটা সংসদে পাশ হইতো, পাশ হওয়ার পরে সর্বশেষ স্টেজে গিয়ে প্রেসিডেন্টের সিগনেচার লাগে। প্রেসিডেন্টের সিগনেচার ছাড়া এটা কার্যকর হবে না। তো প্রেসিডেন্টের টেবিলে রাখলেন, রাখার পর প্রেসিডেন্ট কতদিনের মধ্যে সিগনেচার করবে? 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে। মজার ব্যাপার হচ্ছে প্রেসিডেন্ট সিগনেচার না করলেও ধরে নেওয়া হবে সে সিগনেচার করছে। স্বাক্ষরিত বলে গণ্য হইবে। এই যে প্রেসিডেন্টের পাওয়ার, এরকম অনেক
অনেক জায়গা আছে। আবার মনে করেন যে সংসদ সদস্যদের মনে হলো এই প্রেসিডেন্টকে রাখবে না, তাদের মনে হলো, সংসদ সদস্য সবাই মিলে পার্লামেন্টে ভোটাভুটি করলো যে এই প্রেসিডেন্ট কোন এক সংসদ সদস্যদের সাথে খুব খারাপ ব্যবহার করছে, তখন এটা ভোটাভুটি করবে, এই প্রেসিডেন্ট নাই, প্রেসিডেন্ট শেষ। আবার এটা হচ্ছে আর্টিকেল 53, আর্টিকেল 52। আবার সংসদ সদস্যদের মনে হলো এই প্রেসিডেন্টকে রাখবে না, এরা বলতেছে যে এর প্রেসিডেন্ট গিরি করার ক্যাপাসিটি নাই, তখন আর্টিকেল 53 আন্ডারে সে আর প্রেসিডেন্ট থাকলো না। আমি যেটা বলতে লাগছিলাম, যেই কারণে প্রেসিডেন্টের কথা বলা, কারণ প্রেসিডেন্ট হচ্ছে সুপ্রিম অফ দ্য স্টেট, রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকার বলে। যেখানে প্রেসিডেন্ট আনফেটার্ড পাওয়ার মানে আনলিমিটেড পাওয়ার হোল্ড করে, সেখানে আবার দ্য প্রেসিডেন্টস পাওয়ার ইজ লিমিটেড আন্ডার দ্য সেম কনস্টিটিউশন, একই সংবিধানের আলোকে। আমরা দেখতেছি যে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, আমরা দেখতেছি চুক্তি রদ দেখব, আমরা দলিল বাতিল দেখব, আমরা মানে যে বিষয়গুলো দেখব সমস্ত জায়গাতে, দুই একটা জায়গা বাদে সমস্ত জায়গাতে দেখব যে the court holds discretionary power to grant or not, মঞ্জুর করতে অথবা না করতে, রেমেডি দিতে অথবা না দিতে আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারবে। সিভিলে আরো মজার বিষয়, আমাদের সিভিলে দেওয়ানিতে ইনহেরেন্ট পাওয়ার, যেটাকে আমরা ডিসক্রিশনারি পাওয়ার বলি, এটা হোল্ড করে এটা এটা মেনটেন করতে পারে এভরি কোর্ট, এভরি সিভিল কোর্ট, প্রত্যেকটা দেওয়ানি আদালত, সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, সবাই ইনহেরেন্ট পাওয়ার, সহজাত ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার হোল্ড করে। ক্রিমিনালে কিন্তু এই সুযোগটা নাই। এই কারণে ক্রিমিনালে যেটা হয়, যারা ম্যাজিস্ট্রেট, এই ম্যাজিস্ট্রেটরা হাইকোর্টকে প্রচুর পরিমাণে ভয় পায় এবং প্রচুর পরিমাণে রেসপেক্ট করে, কারণ ক্রিমিনালে শুধুমাত্র হাইকোর্ট ডিভিশন ইনহেরেন্ট পাওয়ারটা হোল্ড করে, শুধুমাত্র হাইকোর্ট ডিভিশন। তার মানে হাইকোর্ট ডিভিশন মাঝে মাঝে আইনের বাইরেও যেতে পারে, কিন্তু কোন ম্যাজিস্ট্রেট যারা মানে ক্রিমিনাল মানে সিআরপিসির আন্ডারে আছে, তারা ওই আইনের মধ্যেই তারা সীমাবদ্ধ। আর সিভিলে তারা ডিসক্রিশনারি পাওয়ার হোল্ড করতে পারে। ওকে, এখন আমাদের এসআর একটা হচ্ছে এই সিভিলের বিষয়। তো আমরা দেখতে পাই যে এসআর একটা প্রত্যেকটা জায়গায় বা সিপিসির ম্যাক্সিমাম জায়গায়, এসআর একটা ম্যাক্সিমাম জায়গায় কোর্ট কোনো কিছু দিতে না দিতে, রিলিফ দিতে না দিতে কি করে, ডিসক্রিশনারি পাওয়ার হোল্ড করে। এখন আমরা দেখব এই ডিসক্রিশনারি পাওয়ারের সীমাবদ্ধতা। ধারা 22 বলছে যে আপনার ডিসক্রিশনারি পাওয়ার আছে ভাই, ঠিক আছে, তার মানে it should not be arbitrary মানে এটাকে বলছে খামখেয়ালিপনা, স্বেচ্ছাধীন, যা যা খুশি তা করা, যা খুশি তা করতে পারবেন না। তার মানে হচ্ছে a court cannot be arbitrary in holding, exercising discretionary power.
তার মানে ডিসক্রিশনারি পাওয়ার এক্সারসাইজ করার সময় আদালত আরবিট্রারি হবে না, মানে স্বরতান্ত্রিক একটা মনোভাব আছে না, যা খুশি তা করবে, ওরকম করতে পারবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা অবশ্যই রিজনেবল হতে হবে। আদালত ডিসক্রিশনারি পাওয়ার হোল্ড করে যে সিদ্ধান্ত দিবে বা দিবে না, এটা অবশ্যই লজিক্যাল হতে হবে, এটা অবশ্যই রিজনেবল হতে হবে। এবং এতে একটা অনিশ্চয়তা থাকা যাবে না, আনসার্টেনটি থাকা যাবে না। ইট মাস্ট বি লজিক্যাল, ইট মাস্ট হ্যাভ সার্টেনটি। একেবারে মনে করেন যে ওটা কি বলে, একেবারে নিখুঁত হইতে হইব, লজিক্যাল হইতে হবে, রিজনেবল হইতে হইব। এবং জাজেস আর আন্ডার দ্য ল, রাইট? যারা বিচারক এরা তো আইনের অধীনে। তার মানে এর বিচার কাজ করার জন্য কিছু জুডিশিয়াল প্রিন্সিপাল আছে, জুডিশিয়াল কিছু প্রিন্সিপাল আছে, মানে এরা কি বলে তাদের বিচার করার কিছু নিয়ম কানুন আছে। হি মাস্ট মেনটেন দ্যাট জুডিশিয়াল প্রিন্সিপালস, অর্থাৎ হচ্ছে বিচার বিভাগীয় যে নীতি আছে এটা তাকে মানতে হবে। সহকারী জজ মনে করতেছে যে সিপিসির 151 ধারাতে বলে দিচ্ছে এভরি কোর্ট, প্রত্যেকটা আদালত ইনহেরেন্ট পাওয়ার হোল্ড করে। সহকারী জজ বলতেছে, মনে মনে বলতেছে যে ডিস্ট্রিক্ট জাজকে আমি ডিস্ট্রিক্ট জাজকে চিনি না, হাইকোর্টকে আমি হাইকোর্টকে চিনি না। কেন চিনি না? কারণ হাইকোর্টেরও ইনহেরেন্ট পাওয়ার আছে, আমারও আছে। এখন সহকারী জজ সিদ্ধান্ত দেয়, আপিলে গিয়ে বাতিল হয়ে যায়। সহকারী জজ সিদ্ধান্ত দেয়, রিভিশনে গিয়ে বাতিল হয়ে যায়। তার মানে হচ্ছে যদি বিষয়টা এরকম হইতো যে সহকারী জজ একটা সিদ্ধান্ত দিবে, কেউ পরিবর্তন করতে পারবে না, তার মানে হচ্ছে অ্যামেন্ডেড বাই দ্য অ্যাপিলেট কোর্ট। যে আপিল আদালত আছে সে আপিল আদালত কর্তৃক সংশোধন যোগ্য হতে হবে। আমি ডিসক্রিশনারি পাওয়ার হোল্ড করে এক্সারসাইজ করে একটা ডিসিশন দিলাম, সেই ডিসিশনটা যদি পরিবর্তনের সুযোগ না থাকে তখন তো ভাই সেটা আর বিবেচনামূলক ক্ষমতা, সেটা হয়ে যাবে একবারে সৌর শাসক আইয়ুব খানের মতো, পাকিস্তানি শাসকদের মতো। তাহলে আরবিট্রারি হওয়া যাবে না। আপনার সহকারী জজকে ধরার ক্ষমতা ডিস্ট্রিক্ট জাজের আছে, কারণ ওই যে আপিলটা যাবে তার কাছে, হাইকোর্ট ডিভিশনাল আছে, রিভিশনটা যাবে, আবার ডিস্ট্রিক্ট জাজের কাছে রিভিশন যাবে, আপিল যাবে। যেহেতু এখানে একটা সুযোগ আছে যে সে যেহেতু আলটিমেটলি বিচারিক কার্যক্রমে কারো না কারো অধীনস্থ হয়ে যাচ্ছে, তার জাজমেন্টে তারা প্রভাব বিস্তার করতে পারতেছে, সো ডিসক্রিশনারি পাওয়ার ইজ লিমিটেড আন্ডার দ্য এসআর অ্যাক্ট। আচ্ছা, ধারা 22 আমাদের বিষয়বস্তু ছিল না, আমাদের ধারা 22 আছে ওই প্রেক্ষাপটে যে আমরা দেখছি যে পারপেচুয়াল ইনজাংশন বা স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্রে আদালতের কি রয়েছে, আদালতের ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে। এখন প্রত্যেকটা জায়গাতে আপনি ধারা 22 কে রেফার করতে পারবেন।
যেখানেই বিবেচনামূলক ক্ষমতা সেখানেই বিবেচনামূলক ক্ষমতার সীমাবদ্ধতা। অর্থাৎ যেখানে আপনি দেখাচ্ছেন দাদা 54 ধারার সাথে 22 ধারা অ্যাড করতে পারবো? প্রত্যেকটা জায়গায় অর্থাৎ যেখানেই আপনার বিবেচনা, সুনির্দিষ্ট প্রতিকার আইন নাকি দাদা? হ্যাঁ সুনির্দিষ্ট প্রতিকার আইন। তারপরে যেখানেই হচ্ছে আপনার বিবেচনামূলক ক্ষমতার প্রসঙ্গ আছে, যে কোনো আইনে সেখানে আপনি 22 ধারাকে রেফার করতে পারবেন যে এসআর অ্যাক্টের এখানে টিকরি দেওয়ার ক্ষেত্রে না দেওয়ার ক্ষেত্রে। মূলত 22 ধারা আসলে একটা জায়গাকে ফোকাস করছে, সেটা হচ্ছে যে স্পেসিফিক পারফরমেন্স করার ডিগ্রি দিবে কি দিবে না, মানে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে কি দিবে না, সেই ক্ষেত্রে আদালতের বিবেচনামূলক ক্ষমতা। কিন্তু এই কথাগুলো যেহেতু লজিক্যাল, সো ডিসক্রিশনারি পাওয়ারকে কার্টেল করার ক্ষেত্রে, সংক্ষিপ্ত করার ক্ষেত্রে, সংকুচিত করার ক্ষেত্রে আমরা ধারা 22 কে সমস্ত জায়গায় ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে আমরা ধারা 54 দেখলাম। তাহলে 52 থেকে 56 আমাদের শেষ। এখন 54 থেকে কিভাবে ক্রিয়েটিভ বা ফ্যাক্ট বেস প্রশ্ন হতে পারে, আপনাকে একটা বিশাল একটা ফ্যাক্ট দিবে, বিশাল ফ্যাক্টের মধ্যে 5টা অপশনে যে কোনো একটা অপশন উঠায় দিবে, তখন আপনাকে জিজ্ঞেস করবে এখানে পারপেচুয়াল ইনজাংশন গ্রান্ট হতে পারে নাকি পারে না, বা